এই ভিডিওটা হচ্ছে কি ভার্সিটি অ্যাডমিশনের ম্যাথের একটা ক্লাস নিচ্ছি। ক্লাসটা হচ্ছে কি সরলরেখা 3.1 থেকে 3.4 পর্যন্ত কভার করার চেষ্টা করব, দেখি কতটুকু পর্যন্ত কভার করতে পারি। আমি এখানে চেষ্টা করব তোমার যে ভার্সিটি মানে যে নেক্সট যে ঢাকা ভার্সিটি যে এক্সামটা আসতেছে ওই এক্সামে যেরকম টাইপগুলো বেশি আসে বা বেশি করলে তোমার কি হয়ে যাবে কভার হয়ে যাবে ওইগুলো দেখাই দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা তো আমরা শুরু করতেছি 3.1 দিয়ে। যে কোনো একটা বই তুমি ফলো করতে পারো, আমি টাইপ ওয়াইজ ম্যাথগুলো দেখাই দিয়ে যাব এবং ওখান থেকে কিছু কিছু ম্যাথ দেখাই দিব আর ম্যাথগুলো করার প্রসেসগুলো কি করব একটু এক্সপ্লেইন করে দিব। ওকে, তো পুরোটা দেখার অনুরোধ রইল। আচ্ছা তো আমরা এখানে শুরু করতেছি কি সরলরেখা, ঠিক আছে? তো সরলরেখার সাথে কি রিলেটেড আছে আমরা জানি যে স্থানাঙ্ক, আর এই স্থানাঙ্ককে আমরা টোটালি কয় রকম ভাবে ভাগ করতে পারি? দুই রকম ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি কার্তেশীয়, আমরা স্থানাঙ্কটাকে দুই রকম ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে কার্তেশীয় আর একটা হচ্ছে কি পোলার। ওকে, আচ্ছা কার্তেশীয়টাকে আমরা কিভাবে প্রকাশ করি? কার্তেশীয়টাকে আমরা প্রকাশ করি x, y দিয়ে, আর পোলারটাকে আমরা কিভাবে প্রকাশ করি? r, θ দিয়ে। আমি আবার রিপিট করতেছি, কার্তেশীয়কে আমরা প্রকাশ করি x, y দিয়ে, আর পোলারটাকে প্রকাশ করি কি দিয়ে? r, θ দিয়ে। ওকে, তো আমরা এখানে একটা ডায়াগ্রাম আঁকলাম, ডায়াগ্রাম বা তুমি বলতে পারো যে x অক্ষর বা y অক্ষর লেখচিত্রটা। ওকে, তো এখানে কার্তেশীয় স্থানাঙ্কের যে x y আছে, এই x y টা আসলে কি মিন করে? এই x y টা আসলে মিন করে তুমি কি করবা এই সেন্টার মানে 0 0 পয়েন্ট থেকে x পরিমাণ যাবা আর y পরিমাণ উঠবা। x, y আসলে কি মিন করে? x পরিমাণ যাবো আর y পরিমাণ উঠবো। ওকে, আচ্ছা পোলার যেটা আছে r, θ এটা আসলে কি মিন করে? এটা আসলে মিন করে, আচ্ছা আমাদের x y পয়েন্ট কোনটা? এটা না, আমাদের x y পয়েন্ট আছে কি এটা। আচ্ছা পোলার সমীকরণে যে r, θ যেটা আছে এটা আসলে কি মিন করে? এটা আসলে মিন করে তোমার সেন্টার থেকে এই যে x, y যে পয়েন্ট আছে এই পয়েন্টের যে ডাইরেক্ট ডিসটেন্সটা ওইটা হচ্ছে কি আমাদের r, আর এইখানে যে অ্যান্টি ক্লকওয়াইজটা মানে ডান দিকে যে অ্যান্টি ক্লকওয়াইজলি যে কোণটা তৈরি করবে ওইটাকে আমরা কি বলতে পারি? থিটা। ঠিক আছে, তাহলে আমাদের চারটা জিনিস জানা লাগবে, x, y আর θ, এবং এই জিনিসগুলো আসলে কি মিন করে এটা একটু জানা লাগবে। ঠিক আছে, তো আমরা কি বললাম? আমরা জানি যে সরলরেখা আমরা যদি পড়তে হয় তাহলে আমার প্রথমে স্থানাঙ্ক নিয়ে জানা লাগবে। স্থানাঙ্ক কয় রকম হইতে পারে? দুই রকম, একটা হচ্ছে কি কার্তেশীয় আর একটা হচ্ছে কি পোলার। কার্তেশীয়কে আমরা প্রকাশ করি কি দিয়ে? x, y দিয়ে, পোলারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? r, θ দিয়ে। এখন x আর y আর r, θ এর একটা রিলেশন আছে, এই রিলেশনটা যদি তোমাকে বুঝতে হয় তাহলে আসলে এরা কি মিন করে এটা জানা লাগবে। x, y মানে কি? আমি x পরিমাণ গেছি, y পরিমাণ উঠছি। r, θ মানে কি? তোমার সেন্টার থেকে x, y যে বিন্দুটা আছে ওই বিন্দুটা ডাইরেক্ট ডিসটেন্স হইছে r, আর ডান দিকে মানে পজিটিভ x অক্ষের সাথে যে অ্যান্টি ক্লকওয়াইজলি, দেখো তো কোনটা কিভাবে তৈরি হইছে? বিপরীত ভাবে না, মানে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণটা তৈরি হবে এটাকে আমরা কি বলতেছি? থিটা। এখন যদি আমরা এই চিত্রের দিকে একটু তাকাই তাহলে আমরা এখান থেকে কি কি পাই বলো তো? আমরা এখান থেকে লিখতে পারি না r √x² + y² লিখতে পারি? কিভাবে লিখলাম বলো তো? আমরা জানি যে কি অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার লিখতে পারি। তখন অতিভুজ = কি হয়ে যাবে? √লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে r = কি চলে আসবে? x² √x² + y²। আচ্ছা যদি আমরা এখানে tan θ দেই, tan θ = আমরা কি লিখতে পারি? y/x। tan θ = আমরা কি লিখতে পারি? y/x। আমরা জানি যে tan θ হচ্ছে কি লম্ব বাই ভূমি। তাহলে আমরা যদি এখন শুধু থিটার মানটা জানতে চাই তাহলে থিটা = আমরা কি লিখতে পারি? tan ইনভার্স y/x। ওকে, আচ্ছা এটা গেল একটা ইকুয়েশন। আর আমরা যদি এখানে sin θ = কিছু লিখতে চাই, sin θর পরিচয় কি ছিল বলতো? লম্ব বাই অতিভুজ, তাই না? এখানে লম্ব আছে কি y আর অতিভুজ আছে কি r, তাহলে y/r, তাহলে y = আমরা কি বলতে পারি? r sin θ বলতে পারি, রাইট? আচ্ছা আমরা যদি এখানে cos θ = কিছু একটা লিখতে যাই, cos θ = আমরা কি বলতে পারি? ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কত? x, অতিভুজ হচ্ছে কত? x, অতিভুজ হচ্ছে কত? r। তাহলে আমরা এখান থেকে x = কি লিখতে পারবো? r cos θ লিখতে পারবো, রাইট? তাহলে আমাদের এখানে কয়েকটা আমরা রিলেশন কি করতে পারছি? বিল্ড আপ করতে পারছি। দেখো চারটা রিলেশন, চারটা জিনিসের জন্য চারটা রিলেশন পাইছি। তো আমরা এই দুটো রিলেশন ইউজ করব কখন? যদি তোমাকে বলে যে কার্তেশীয় থেকে পোলারে নিতে। কি নিতে? যদি তোমাকে বলে কার্তেশীয় থেকে কার্তেশীয় টু পোলার। কেন? কারণ আমরা জানি যে কার্তেশীয় মানে আমাকে প্রশ্নে কি দিয়ে দিবে? x, y দিয়ে দিবে। পোলারে নিতে বলছে তার মানে r আর θ বের করতে বলছে। তাহলে r বের করার সূত্র কি? √x² + y² আর θ বের করার সূত্র কি? tan ইনভার্স y/x। ওকে, আচ্ছা ধরো তোমাকে উল্টাটা দিল, এটা ছিল কার্তেশীয় থেকে পোলারে নিতে। আর যদি তোমাকে বলো যে উল্টাটা পোলার থেকে কিসে নিতে? পোলার থেকে কার্তেশীয়তে নিতে, তাহলে তুমি জানো যে কি পোলার দেওয়া আছে মানে কি তোমাকে r আর θ দেওয়া আছে, তাহলে তোমার কার্তেশীয়তে নিতে হলে কি কি বাই করা লাগবে? x আর y। যে x = কি? r cos θ, y = কি? r sin θ। এটা হচ্ছে আমার কি ফাইনাল কনক্লুশন, যে আমি এখান থেকে কি বুঝতে পারছি। তো তোমাকে যদি পরীক্ষায় যদি কোন একটা এমসিকিউ বলে কার্তেশীয় থেকে পোলারে নিতে আর একটা বললো যে কি পোলার থেকে কার্তেশীয় নিতে, তাহলে তুমি কি করবা? এইভাবে কি করতে পারো? সলভ করতে পারো। ওকে, তো আমরা এখান থেকে দুই একটা ম্যাথ দেখানোর চেষ্টা করব, ম্যাথগুলো কিভাবে করে এবং কিভাবে তাড়াতাড়ি করতে পারবা ওইগুলো নিয়ে একটু বলে দিব। আচ্ছা একটা ম্যাথ তুলতেছি, যে কোনো বই থেকে তুমি তুলতে পারো, কোনো সমস্যা নেই। ম্যাথটা হইতেছে কি ধরো আমরা টাইপ 1 বলতেছি,
টাইপ 1 কি রাখছি, ধরো তোমাকে কেউ বললো যে কার্টেসীয় থেকে পোলারে নিতে, কার্টেসীয় টু পোলারে নিতে। কার্টেসীয় টু পোলার মানে কি, তোমাকে যে বিন্দুটা দেওয়া আছে এটা কিসে আছে, কার্টেসীয়তে, তোমাকে নিতে বলছে কিসে, পোলারে। তো তোমাকে যে পয়েন্টটা দেওয়া আছে কোশ্চেন 1 দেওয়া আছে ধরো 5,5, ওকে, এটা কিসে নিতে বলছে, কার্টেসীয় থেকে পোলারে, তাহলে এটা কিসে আছে, কার্টেসীয়তে আছে, পোলারে নিতে হবে। পোলারে নেওয়া মানে কি, আর আর থিটার মান বের করা। তো এখন আমরা আর বের করার সূত্রটা একটু আগে লিখে আসছি, রুট ওভার কি x² প্লাস y², তাই না। x এর মানটা আমরা দেখতেছি কত 5, y এর মানটা আমরা দেখতেছি কত 5, ঠিক আছে। 5 আর 5 স্কয়ার করলে কত আসে 25, আর 25 কত 50। আমরা এটা কি লিখতে পারি 50, 50 কে আমরা কি লিখতে পারি বলতো 25 * 2 লিখতে পারি নাকি পারি না, অবভিয়াসলি পারি। 25 কে রুট করলে কত আসে 5, আর 2 কে রুট করলে কত আসে √2, তাহলে आंसर আসছে কত 5√2। আচ্ছা এরপরে আমরা কি বের করব, আমাদের থিটাটা বের করার চেষ্টা করব। থিটাটা বের করার জন্য আমরা সূত্রটা কি লিখছিলাম, tan ইনভার্স y/x। থিটাটা বের করার সূত্র কি ছিল, tan ইনভার্স y/x। এখানে tan ইনভার্সটা তো tan ইনভার্সে আছে y, y হচ্ছে কি আমাদের কোটিটা, মানে যেটাকে আমরা প্রথমটাকে বলি x, দ্বিতীয়টাকে বলি y। এখানে y আছে কত 5, x আছে কত 5, 5 কেটে দিলে কত আসে tan ইনভার্স কত 1। তো tan ইনভার্স 1, tan কত ডিগ্রির মান 1, আমরা জানি যে সবাই 45 ডিগ্রির মান 1, ওকে। তাহলে আমরা কত লিখব 45 লিখব। তো সব সময় যে এরকম 45 হবে এরকম কিন্তু কোনো কথা নাই। কেন, কারণ tan অনেকগুলা ডিগ্রিতে কি আসে 1 আসে, tan অনেকগুলা কোণের মানে কি আসে 1 আসে। তোমার যে সব সময় 45 এর মান 1 আসবে এমন না। তো এটা তুমি কিভাবে বুঝতে পারো, তোমার এটা বুঝতে হইলে তোমার দেখা লাগবে যে তোমার যে পয়েন্টটা দেওয়া আছে এই পয়েন্টটা কোন কোয়াড্রেন্টে আছে, রাইট। তো তুমি দেখতেছো এখানে আমাদের যে 5,5 টা আছে, 5,5 টা সবসময় কোন কোয়াড্রেন্টে থাকে, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে। তাহলে আমরা যদি কোনটা নেই, কোনটা অবশ্যই কত আসবে 45 আসবে। বলতো কখনোই কি তোমার 225, তুমি যদি ক্যালকুলেটরে একটু চাপ দিয়ে দেখো tan 225 এর মানও কিন্তু কি আসে 1 আসে, কিন্তু 225 কয় নাম্বার কোয়াড্রেন্টে আসে, থার্ড কোয়াড্রেন্টে। আমাদের 5,5 পয়েন্টটা কি কখনো থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত হওয়া সম্ভব না, তার মানে আমরা কখনোই কি করতে পারবো না 225 কে কি করতে পারবো না, নিতে পারবো না, বুঝছি। তো 5,5 টাকে আমরা কি করলাম, কার্টেসীয় থেকে পোলারে আনলাম। কিভাবে, r = √x² + y² আর θ = কি tan ইনভার্স y / x। আচ্ছা এখন হইছে আমরা আরেকটা ম্যাথ দেখি, কারণ এটা একদম সহজ হয়ে গেছিল। আমরা কোশ্চেন 2 একটু দেখি। 2 নাম্বার কোশ্চেনটাতে দিলাম ধরো তোমাকে 1, -√3, কি দিলাম 1, -√3। তো এটাও সেম, কার্টেসীয় থেকে কিসে নিতে বলছে, আমরা এখন টাইপ 1 এ আছি, কার্টেসীয় থেকে কিসে নিতে বলছে পোলারে। তো কার্টেসীয় মানে তোমাকে কি দিয়ে দিয়েছে, xy দিয়ে দিয়েছে, তাহলে তুমি কি বের করবা, পোলার বের করবা। পোলার বের করা মানে কি r বের করা, r বের করার সূত্র কি √x² + y²। x এর মান কত দেখতেছি 1, y এর মান কত দেখতেছি -√3, তার উপর কি আছে স্কয়ার। 1 কে স্কয়ার করলে কত আসে, আমরা যদি 1, √3 কে স্কয়ার করলে কত আসে 3, 1 আর 3 যোগ করে যদি আমরা রুট করে দিই তাহলে কত আসবে 4 কে রুট করে দিলে কত আসতেছে 2, বুঝছি। এটা নিয়ে কোনো সমস্যা হবে না, সমস্যাটা বের হবে যখন আমরা থিটা বের করতে যাব। তো থিটা বের করার সূত্র কি, আমরা জানি যে tan ইনভার্স y / x। আমরা দেখতেছি আমাদের y এর মান হইছে কত -√3 আর x এর মান হইছে কত 1, y এর মান হইছে -√3, x এর মান হইছে কত 1। তাহলে আমাদের এখানে আসছে কত tan ইনভার্স -√3, ওকে। আচ্ছা আমাদের এইটুকু পর্যন্ত আসতে কোনো সমস্যা নাই। এখন আমার জানা লাগবে tan কত ডিগ্রির মান কি আসে -√3 আসে। তো এটা যদি তোমার জানতে হয় তাহলে তোমার কিছু জিনিস নরমাল ক্যালকুলেশন বা ত্রিকোণমিতিক কিছু জিনিস কি করা লাগবে, জানা থাকা লাগবে। আচ্ছা আমি জিনিসটা একটু শেখাই দেওয়ার চেষ্টা করি। আমরা জানি যে আমাদের টোটাল 4টা কোয়াড্রেন্ট আছে, আমরা 4টা কোয়াড্রেন্টকে ড্র করে ফেলি। এখন দেখো তো 1, -3, 1, -3 এটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত হবে, 1, -3 এটা অবশ্যই আমাদের এই কোয়াড্রেন্টে অবস্থিত, তাই না। 1 পরিমাণ যাব, -√3 পরিমাণ নেমে যাব, তাহলে 1, -3 কোথায় অবস্থিত হয়, ফোর্থ কোয়াড্রেন্টে। আচ্ছা গেলগা এইটুকুর পরিমাণ কাজ গেলগা, 1, -√3 দিকে আমি খুঁজে পেলাম। আচ্ছা এখন দেখো তো আমাদের যে tan ইনভার্সের ভিতরে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কি প্লাসে আছে না মাইনাসে আছে, আমি দেখতেছি আমাদের tan ইনভার্সের ভিতরের ভ্যালুটা কিসে আছে, মাইনাসে। বলতো tan এর মান যখন তোমার যদি কি হয় প্লাসে ভ্যালু থাকে, প্লাসে ভ্যালু থাকলে কোনটা কিভাবে ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে ঘুরে। যদি কোণের ভ্যালুটা কিসে থাকে, প্লাসে থাকে, তাহলে এটা কিভাবে ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি কি থাকে কোণের ভ্যালুটা মাইনাসে থাকে তাহলে এটা কিভাবে ঘুরে, ক্লকওয়াইজ ঘুরে, ওকে। আচ্ছা তো আমরা এটা বুঝলাম। তাহলে মাইনাসের কাজ দ্বারা কি বোঝাচ্ছে বলতো, এটা কি ক্লকওয়াইজ গেছে না অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, আমরা বুঝতেছি এটা ক্লকওয়াইজ গেছে। কিভাবে গেছে, ক্লকওয়াইজ। আচ্ছা এইটুকু বুঝলাম। এরপর কি √3, tan কত ডিগ্রিতে √3 আসে, এটা আমরা সবাই জানি যে tan 60 ডিগ্রিতে √3, বুঝতে পারছি। tan কত ডিগ্রিতে √3 আসে, সব সময় 60 ডিগ্রিতে √3। তো আমাকে একটা জিনিস বলো তো, এই পয়েন্টটাকে পাওয়ার জন্য তোমার আর মনে রাখবা কোনগুলো সব সময় কোন অক্ষের সাথে তৈরি করবে, x অক্ষের সাথে তৈরি করে। কোন কখনোই y অক্ষের সাথে তৈরি করে না, সব সময় কার সাথে তৈরি করে, x অক্ষের সাথে, ওকে।
আচ্ছা এক্স অক্ষের সাথে তৈরি করবে আমরা এটা বুঝলাম। এখন আমরা দেখতেছি আমাদের এখানে মাইনাস আছে, মাইনাস দ্বারা কি বোঝাইতেছে এটা ক্লকওয়াইজ যাচ্ছে। আর √3 মানে কি tan কত ডিগ্রিতে √3 আসে, 60 ডিগ্রিতে √3 আসে। বলো তো এই পয়েন্টটাকে যদি তোমার ক্লকওয়াইজ এবং 60 ডিগ্রিতে পাইতে হয় তাহলে তুমি কি এইভাবে ঘুরে আসবা নাকি এইভাবে ঘুরে আসবা? আমি আবার রিপিট করতেছি, তোমাকে ক্লকওয়াইজে নিতে হবে, 60 ডিগ্রি নিতে হবে। তো ক্লকওয়াইজ 60 ডিগ্রি কি তুমি এই পয়েন্টটাকে এভাবে আসলে পাও নাকি এইভাবে ঘুরে আসলে পাও? অবভিয়াসলি তুমি জানো যে 60 ডিগ্রি কখনোই এটা আসা সম্ভব না, 60 ডিগ্রি অবশ্যই কোনটা এটা। বুঝতে পারছি? তাহলে আমাদের 60 ডিগ্রি কোটটুকু এইটুকু। এখন দেখো আমরা যখন থিটার কথা বলছিলাম, থিটার যখন আমরা ড্র করছিলাম, থিটাটার মধ্যে একটু পরিচয়টা মনে আছে? থিটার পরিচয়টা কি ছিল দেখো তো? আমরা জানি যে কি এখান থেকে এই ডিসটেন্সটা ছিল r, আর আমরা বলছিলাম থিটার পরিচয় ছিল কিন্তু কি অ্যান্টি ক্লকওয়াইজ আসা লাগবে। থিটার পরিচয় ছিল যে অ্যান্টি ক্লকওয়াইজ আসা লাগবে। আমাদের তো 60 ডিগ্রিটা ক্লকওয়াইজ আসার কারণে পাই, তাহলে আমার তো আনসারে লেখার সময় কি লেখা থাকবে? অ্যান্টি ক্লকওয়াইজ লেখা লাগবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা পাইতে যাই, আমরা যে পুরো কোণটা হচ্ছে 360 ডিগ্রি, পুরো কোণটা কত ডিগ্রি? 360 ডিগ্রি। আর এখান থেকে কতটুকু খাই ফেলছে? 60 ডিগ্রি। তাহলে বাকি অংশটুকু কত হবে? 360 থেকে যদি আমরা 60 কে মাইনাস করে দিই কত ডিগ্রি আসে? 300 ডিগ্রি। বুঝতে পারছি? তাহলে বাকি পার্টটা কতটুকু? 300 ডিগ্রি। তাহলে আমরা বুঝতেছি আমাদের যে থিটাটা হবে, এই থিটাটার মান হচ্ছে কত ডিগ্রি? 300 ডিগ্রি। থিটা কত ডিগ্রি? 300 ডিগ্রি। ওকে, আশা করি বুঝতে পারছি। আমাদের আর এর মান কত ছিল? কত আসছিল? মেবি 2 আসছিল। আর থিটার মানটা কত আসছে? 300 ডিগ্রি। এটা কি ব্যাপারটা বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। তো এরকম তোমাকে আরো অনেকগুলো টাইপের মানে জিনিস দিয়ে ঝামেলা করতে পারে, প্লাস আসতে পারে, মাইনাস আসতে পারে। আমি আরেকটা তোমাকে প্রবলেম দেখাবো, কোনো সমস্যা নাই, তুমি ইজিলি বুঝতে পারবে আশা করি। ঠিক আছে? আচ্ছা, এরপরে 3 নাম্বার আরেকটা প্রবলেম দেখাবো, কারণ হচ্ছে কার্টেসীয় থেকে পোলার নেওয়াতে থিটার মানটা বের করতে ম্যাক্সিমামের ভুল হয়ে যায়। ঠিক আছে? তো এই জিনিসটার জন্যই এখানে আমরা 3টা ম্যাথ দেখাইতেছি। নরমালি আমরা একটা বা দুইটা দিয়ে ক্লোজ করে দিব। আচ্ছা, তো আরেকটা কোশ্চেন 3 যদি লিখি, কোশ্চেন 3 কত লিখবো? ধরো তোমাকে কি দিল -a, -a, এটা কি বের করতে বলছে? এটাকে বলছে যে পোলারে নিতে, পোলারে নাও। ওকে, তাহলে পোলারে নিতে বলছে মানে এটা কি পোলারে আছে না কার্টেসীয়তে আছে? অবশ্যই কার্টেসীয়তে আছে। আর আমাদের এই কার্টেসীয়তে ভ্যালুগুলো কি কি হয়? এটা হইছে আমাদের x আর এটা হচ্ছে কি আমাদের y। তাহলে পোলারে নিতে হইলে কি r এর মান বের করা লাগবে, যেটা হচ্ছে √x² + y², তাই না? x এর মান দেখতেছি -a, y এর মান দেখতেছি -a। রুট করে দিলে -a² করলে a² -a² করে দিলে স্কয়ার, a² কি হবে? 2a²। 2a² যদি আমরা রুট করি তাহলে কি আসে? √2a, তাই না? তাহলে আমরা r এর মান কি পেয়েছি? √2a। এখন আমরা কি বের করব? আমাদের থিটাটার মান বের করব। থিটাটা হচ্ছে কি tan ইনভার্স কত ছিল বলো তো? y/x। এখানে tan ইনভার্স কত আসছে? y। y এর মান দেখতেছি কত আছে? -a। আর x এর মান কত আছে? দেখতেছি -a। তো আমাদের মাইনাসে কি হয়ে যাবে? কাটা যাবে। তাহলে এখানে কত আসছে? tan ইনভার্স কত? 1। ওকে, তো তোমরা তো চোখ বন্ধ করে tan ইনভার্স 1 পাইলে মনে হবে যেন খুব খুশি। আমরা এখানে কত লিখি দিই? আনসারটা অপশন আছে 45 ডিগ্রি, আমরা 45 ডিগ্রি দাগাই দিই। কিন্তু এটা কিন্তু 45 ডিগ্রি হবে না। আমি আবার রিপিট করতেছি, এটা 45 ডিগ্রি হবে না। tan ইনভার্স 1 দিলে তোমার ক্যালকুলেটর যদিও 45 ডিগ্রি দেখায়, কিন্তু এই পয়েন্টের জন্য এটা কিন্তু 45 ডিগ্রি আসবে না। ঠিক আছে? এখন এটা কত আসবে? আসলে आंसरটা কত? এটা যদি তোমার বুঝতে হয়, সেম আগের অঙ্কটাতে যেভাবে কোঅর্ডিনেট হিসাব করে করছিলাম, এখানেও সেম কাজটাই করব। চারটা কোঅর্ডিনেট রাখবো, -a, -a মানে কি বলতো? মাইনাসে মানে কি ডান দিকে যাব না বাম দিকে যাব? অবভিয়াসলি বাম দিকে যাব। আর মাইনাসে মানে কি উপরের দিকে যাব না নিচের দিকে যাব? অবশ্যই নিচের দিকে যাব। তাহলে আমার পয়েন্টটা হচ্ছে এটা। এটা কোন কোঅর্ডিনেটে করতেছে? থার্ড কোঅর্ডিনেটে করতেছে। ওকে, কোন কোঅর্ডিনেটে করতেছে? থার্ড কোঅর্ডিনেটে করতেছে। ওকে, আচ্ছা গেল। এখন দেখো তো আমাদের যে ভিতরে যে 1টা আছে, এই 1 এর চিহ্নটা কি +1 আছে আর -1? আমি এখানে শুধু 1 ছিল, শুধু 1 মানে কি আমরা বুঝতেছি এটা +1। আচ্ছা, প্লাস দ্বারা কি বোঝায়? একটু একদম এখানে লিখছিলাম, প্লাস দ্বারা বোঝায় অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস দ্বারা বোঝায় ক্লকওয়াইজ। তাহলে প্লাস দ্বারা আমরা বুঝতেছি আমাদের কোনটা কিভাবে আসছে? অ্যান্টি ক্লকওয়াইজ আসছে। আর 1 দ্বারা আমরা বুঝতেছি 1 মানে কত ডিগ্রি? tan ইনভার্স 1 মানে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে আমরা বুঝতেছি অ্যান্টি ক্লকওয়াইজ আসছে এবং 45 ডিগ্রি আসছে। আমাকে কি একটু বলো তো, এই কোণটা কি কখনো অ্যান্টি ক্লকওয়াইজ এবং 45 হওয়া সম্ভব? না, এই কোণটা কখনোই অ্যান্টি ক্লকওয়াইজ এবং 45 হওয়া সম্ভব না। তাহলে আমরা তো একটু আগে বলছিলাম কোণ সবসময় কার সাথে তৈরি করবে? x অক্ষের সাথে। কেন? x অক্ষ কি এখান দিয়ে নাই? অবভিয়াসলি আছে। তাহলে এখান দিয়েও কি করতে পারে? কোণ তৈরি করতে পারে। এবং দেখো তো এখান দিয়ে কি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ এবং 45 ডিগ্রি পাইতেছি নাকি পাইতেছি না? অবভিয়াসলি পাইতেছি। তাহলে আমরা বুঝতেছি আমাদের যে tan ইনভার্স +1 আছে, এই অংশটুকু কোথায় আছে? কোথায় তৈরি করছে? এখানে তৈরি করছে। তাহলে আমরা tan ইনভার্স +1 মানে কি? প্লাস দ্বারা বোঝাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, 1 দ্বারা বোঝাচ্ছে 45 ডিগ্রি। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এন্ড 45 ডিগ্রি কতটুকু? এইটুকু। এখন আমরা বলছিলাম নেওয়ার সময় কিভাবে নিতে হবে? নেওয়ার সময় কিন্তু একদম এখানে অরিজিন থেকে নেওয়া লাগবে, মানে পজিটিভ x অক্ষ থেকে নেওয়া লাগবে। তাহলে পজিটিভ x অক্ষ থেকে যদি আমি ঘুরে আসি,
এই অংশটুকু কত ডিগ্রি 180 ডিগ্রি আর এই অংশটুকু কত ডিগ্রি 45 ডিগ্রি তাহলে টোটাল কোণ কত আসছে 180 প্লাস 45 দ্যাট মিন্স কত 225 মানে 225 ডিগ্রি বুঝছি তাহলে আমাদের থিটার মানটা কত ডিগ্রি 225 ডিগ্রি তাহলে আমরা এখান থেকে মডিউলাস পাইলাম কত মডিউলাস আর্গুমেন্ট চলে যাচ্ছি জটিল সংখ্যায় কিন্তু সেম জিনিসটাই কাজ লাগবে ঠিক আছে আমাদের এখানে r এর মানটা কত আসছে পোলার ব্যাসার্ধ যেটাকে আমরা r বলতেছি r এর মান আসছিল √2a আর এখান থেকে আমাদের থিটার মানটা কত আসছে 225 ডিগ্রি বুঝতে পারছো ব্যাপারটা তো তোমরা যদি কেউ আনসারে 45 ডিগ্রি লিখে দাও তোমাকে কিন্তু কি করে দিবে ক্যাচার করে কেটে দিবে তো এটা কিন্তু কি করতে হবে খেয়াল রাখতে হবে যে আমার 45 ডিগ্রি কিন্তু এখান থেকে ঘুরে এসে পুরোপুরি অ্যান্টি ক্লকওয়াইজ নিলে 45 কখনোই হওয়া সম্ভব না কোন সব সময় কার সাথে তৈরি করবে x অক্ষের সাথে x অক্ষ তো এখান দিয়ে আছে তাহলে আমরা বুঝতেছি এই 45টা কোনখানে তৈরি করছে এখানে এবং আমার যদি পুরাটুকু নেওয়া লাগে তাহলে পুরাটুকু নেওয়া লাগলে এখানে আছে 180 এখানে আছে 45 যোগ করে দিলে কত আসে 225 মানে 225 বুঝছি আশা করি বুঝতে পারছি তাহলে আমরা কি শিখলাম টাইপ 1 এ কার্টেসীয় থেকে কিভাবে পোলারে নিতে হবে এটা শিখলাম এখন আমরা উল্টাটা শিখবো যে পোলার থেকে কিভাবে কিসে নিতে হয় কার্টেসীয়তে নিতে হয় ওকে কি শেখানোর চেষ্টা করব পোলার থেকে কার্টেসীয়তে পোলার টু কার্টেসিয়ান আচ্ছা পোলার থেকে কার্টেসিয়াতে নিব ওকে আচ্ছা পোলার মানে কি বলতো তোমাকে কি দেওয়া থাকবে পোলার মানে তোমাকে দেওয়া থাকবে r আর থিটা আর কার্টেসীয় মানে তোমাকে নিতে বলছে কিসে x আর y কে ওকে তো এই প্রশ্নটা আমরা একটাই সলভ করব কারণ এখানে কোনো রকম সমস্যা হওয়ার কথা না বা দুইটা করলাম সমস্যা নেই আচ্ছা ধরো তোমাকে কি দিল যে 2,45 ডিগ্রি তো তুমি এখান থেকে দেখে বুঝতেছো প্রশ্নে যেহেতু পোলার থেকে কার্টেসিয়তে নিতে বলছে তার মানে এটা এখন পোলারে আছে নিব কার্টেসিয়তে কার্টেসীয় মানে কি বের করা লাগবে x বের করা লাগবে আর y বের করা লাগবে x বের করার উপায় কি বলতো x সমান কি আমরা জানি যে r cos θ x সমান কি ছিল r cos θ y সমান কি ছিল r sin θ ওকে আমরা জানি যে x সমান ছিল r cos θ y সমান কি ছিল r sin θ ওকে আচ্ছা এখন r এর মান আমরা দেখতেছি কত আছে 2 cos θ এর মান কত আছে 45 ডিগ্রি তাহলে এখানে কত দাঁড়াইতেছে 2 cos 45 ডিগ্রি ঠিক আছে cos 45 এর মান কত আমরা জানি যে 1/√2 তোমরা যদি অ্যাডমিশনে বসতে হয় অবশ্যই ত্রিকোণমিতিক প্রত্যেকটা অনুপাতের মান কি জানা লাগবে মুখস্থ জানা লাগবে নাইলে কিন্তু কখনোই কি করতে পারবে না এগুলা ক্যালকুলেশন করতে পারবে না তাহলে √2 আর 2 যদি কেটে দাও তাহলে কত আসে √2 আসে ওকে আর আমরা জানি যে y সমান কি জানি r sin θ এখানে r এর মান দেখতেছি কত 2 আর sin θ এর মান কত দেখতেছি 45 ডিগ্রি তো 2 sin 45 এর মান কত 1/√2 √2 আর 2 কাটলে কত থাকে √2 থাকে ঠিক আছে তাহলে আমরা এখান থেকে x এর মান পাইছি √2 y এর মানও পাইছি কত √2 তাহলে আমরা x, y যদি বলি x, y আমাদের কত আসতেছে √2, √2 এরকম টাইপের ম্যাথগুলোতে যে পোলার থেকে কার্টেসিয়তে নিতে বললে তেমন একটা সমস্যা হয় না কার্টেসিয় থেকে পোলারে নিতে বলে ওই থিটার মানটা একটু বের করতে ঝামেলা হয় কারণ আমরা কি করে ফেলি হুটহাট করে ভুল করে ফেলি ওকে তো আমরা যদি পোলার থেকে কার্টেসিয়তে নিতে বলে x আর y বের করতে বলে x সমান r cos θ y সমান কি r sin θ তোমরা জাস্ট কি করবা r আর থিটার মানটাকে প্রশ্ন থেকে বসাই দিবা ওকে আচ্ছা আরেকটা ম্যাথ দেখাবো একটু কঠিন করে দিব কঠিন না মানে তোমরা যদি পারো তো একদম সহজ ধরো -3 দিলাম আর এখানে দিলাম 150 ডিগ্রি -3 দিলাম আর কি দিলাম 150 ডিগ্রি তো তোমাকে এখানে পোলার থেকে কার্টেসিয়তে দিতে বলছে তার মানে কি বের করা লাগবে x বের করা লাগবে আর y বের করা লাগবে তো আমরা x এর সূত্রটা কি জানি r cos θ r এর মান কত -3 cos θ θ এর মান কত দেখতেছি আমরা 150 θ এর মান কত ডিগ্রি 150 ডিগ্রি আচ্ছা তাহলে -3 তো -3 থাকবে এখন দেখো cos 150 ডিগ্রি মান তুমি তো কি করবা ক্যালকুলেটরটা নিয়ে চাপ দিয়ে বসাই দিবা কিন্তু তোমার কাছে ঢাকা ইউনিভার্সিটিতে কি নাই ক্যালকুলেটর নাই তাহলে তোমাকে কি করতে হবে 9 10 এ যে ত্রিকোণমিতি শিখছো ওই জিনিসটা ইউজ করা লাগবে আমি আবার রিপিট করতেছি 9 10 এ যে ত্রিকোণমিতি শিখছো ওইটা ইউজ করবা তাহলে cos 150 কে আমরা কি লিখতে পারি বলো তো 90 + 60 লিখতে পারি নাকি পারি না cos 150 কে আমরা কি লিখতে পারি 90 + 60 আচ্ছা তো আমরা এখানে দেখতেছি আমাদের কি আছে -3 আছে cos 90 ডিগ্রির সাথে আমরা জানি যে কি জোড় গুণ থাকলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয় না আর 90 ডিগ্রির সাথে যদি বিজোড় গুণ থাকে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় এখানে যে 90টা আছে এই 90 এর সাথে কত গুণ আছে আমরা দেখতেছি মনে মনে গুণ আছে 1 90 এর সাথে মনে মনে কত গুণ আছে 1 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা তাহলে cos কি cos থাকবে না চেঞ্জ হয়ে sin হয়ে যাবে obviously sin হয়ে যাবে আর ফার্স্ট কোয়াড্রেন্ট প্লাস সামথিং সেকেন্ড কোয়াড্রেন্টে কি cos পজিটিভ না নেগেটিভ আমরা দেখতেছি ফার্স্ট কোয়াড্রেন্ট 90 মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট প্লাস সামথিং কোন কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা জানি যে cos এসে কি নেগেটিভ তাহলে একটা কি আসবে মাইনাস আসবে মাইনাসে এটা আলটিমেটলি কি হয়ে যাবে প্লাস তাহলে এখানে আসছে কত 3 sin 60 ডিগ্রি
এটা আমি জাস্ট তোমাদেরকে রিভিউ করে দিচ্ছি যেন তোমাদের আর কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো তো আমাদের কি আসতেছে 3 আর sin 60 ডিগ্রি মানে হচ্ছে কত √3/2, তাহলে आंसर আসতেছে 3√3/2, বুঝছি? x সমান r cos θ, r এর মান তোমাকে প্রশ্নে দেওয়া ছিল -3, θ এর মান দেওয়া ছিল 1550। তো θ এর মানটা কি হয় 90 থেকে বড় হয়, তাহলে তোমরা 90 এর গুণিতক নিয়ে তারপরে কিছু একটা যোগ করে চিন্তা করবা। 90 এর সাথে মনে মানে কত গুণ আছে 1, তারপরে কি করছি এর সাথে কি যোগ করছি 60 যোগ করে দিছি, কারণ 150 বানানো লাগবে। ওকে, তাহলে যোগ করলে কত আসে 90 এর সাথে 1 থাকার কারণে cosটা চেঞ্জ হয়ে sin হয়ে আসছে। ফার্স্ট কোয়াড্রেন্ট প্লাস সামথিং, সেকেন্ড কোয়াড্রেন্টে কি আছে cos নেগেটিভ আছে, তো নেগেটিভে হয়ে গেছে পজিটিভ, দেন এটা। আচ্ছা y সমান আমরা কি জানি r sin θ, ঠিক আছে না? y সমান আমরা কি জানি r sin θ। এখানে r এর মান দেখতেছি -3, sin θ এর মান দেখতেছি কত ডিগ্রি 150। তো এখানেও সেম কাজ করব, এটাকে আমরা কি লিখব 90 + 60। 90 থাকার কারণে sin কি sin থাকবে না, চেঞ্জ হয়ে cos হয়ে যাবে, কারণ 90 এর সাথে মনে 1 গুণ আছে। ফার্স্ট কোয়াড্রেন্ট প্লাস সামথিং কোন কোয়াড্রেন্টে অবস্থিত, সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু আমাদের যে সাইন আছে এই সাইনটা হচ্ছে কি পজিটিভ, তাহলে এটা আসছে কি পজিটিভ থাকার কারণে পজিটিভই থাকবে। আর সামনে একটা মাইনাস ছিল, প্লাসে মাইনাসে কি আসে আমরা জানি যে মাইনাস আসে, তাহলে -3 * cos 60 এর মান কত হাফ, তাহলে आंसर হইছে কত -3/2। ওকে, আমরা এখান থেকে কি করতে পারছি, পোলার থেকে কার্টেসীয় আর কার্টেসীয় থেকে পোলার দুটোটাই কি করতে পারছি বের করা শিখতে পারছি। ওকে, আচ্ছা এখন এইটা হইলো আমাদের দুইটা টাইপ গেল। দেন হচ্ছে আমরা ইকুয়েশন নিয়ে একটু কথা বলবো। আমরা জানি যে আমাদের যে সমীকরণটা কয় রকম হইতে পারে, দুই রকম, একটা হচ্ছে কার্টেসীয় আর একটা হচ্ছে কি পোলার, ঠিক আছে? আমাদের যে সমীকরণ আছে সমীকরণটা কয় রকম হইতে পারে, আমরা তো দেখছিলাম স্থানাঙ্ক কয় রকম হয়, দুই রকম। তাহলে এখন দেখবো সমীকরণ কয় রকম হইতে পারে, দুই রকম, একটা হচ্ছে কি পোলার আর একটা হচ্ছে কি কার্টেসীয়, ঠিক আছে? সমীকরণটা দুই রকম হয়, পোলার কার্টেসীয়। পোলারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, x y দিয়ে, কার্টেসীয়কে r θ দিয়ে। আর এর দুইজনের কনভার্সনের সূত্রটা কি ছিল, x r cos θ, y কি r sin θ। তারপর r বের করার সূত্র ছিল কি √x² + y² আর থিটাটা বের করার সূত্র কি ছিল tan ইনভার্স y/x, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মাথায় রাখো। আমরা এখন দুইটা জিনিস কনভার্ট করব। এতক্ষণ ধরে যেগুলো করছিলাম কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক, আর এটা ছিল পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক। এখন আমরা করব সমীকরণ, কার্টেসীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ, আবার পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ। তো প্রথমে করব কার্টেসীয় থেকে পোলার। ওকে, তোমাকে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে x² + y² - ax = 0, ঠিক আছে? এটাকে বলতে পারো যে টাইপ 3, x² + y² - ax = কি 0। ওকে, তো আমরা জানি যে কি এখন আমরা কি বের করতে হবে, এই কার্টেসীয় সমীকরণটাকে কিসে নিতে হবে, পোলার সমীকরণে। তো আমরা জানি যে পোলার সমীকরণে কি থাকে, একটা r থাকে আর একটা θ থাকে, তাই না? তাহলে আমাদের কি এখানে যে x y আছে এদেরকে কি রাখা যাবে নাকি এদেরকে ভ্যানিশ করতে হবে, এদেরকে কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। তো এখন যদি আমরা r আর θ তে নিতে যাই, r = আমরা কি জানি √x² + y²। আচ্ছা এইভাবে না করি কোনো সমস্যা নেই, আমরা x = কি জানি r cos θ জানি নাকি জানি না, জানি। y = আমরা কি জানি r sin θ। তাহলে আমরা x এর মানটাকে এখানে বসে দিব r cos θ, তার মাথায় কি আসছে স্কয়ার, y এর মানটা কি r sin θ, তার মাথায় কি আসছে স্কয়ার, মাইনাস a * x এর মান হচ্ছে কি r cos θ = কি আসছে 0। তাহলে এখানে কি দাঁড়াইলো r², ঠিক আছে? x = আমরা কি করছি r cos θ কে বসাইছি, y = r sin θ কে বসাইছি। আমি যদি স্কয়ার করি এটা কি হয়ে যাবে r² cos² θ, এটা হয়ে যাবে কি r² sin² θ, আর মাইনাস a * r * কি আসছে cos θ = কত 0। ওকে, আচ্ছা আমরা যদি এখানে দেখতেছি একটা r² আছে, এখানে একটা r² আছে, একটা r² কে যদি আমরা কি করি কমন নিয়ে ফেলি, cos² θ + sin² θ থাকে, যেটাকে আমরা কি জানি ত্রিকোণমিতিক সূত্র 1 মাইনাস a * r * কি আসছে cos θ = কি আসছে 0। তাহলে আমরা এখান থেকে পাইতেছি r² - a * r * cos θ = কি আসছে 0। আমরা এখান থেকে যদি দোনো সাইড থেকে যদি কি করি r কমন নিয়ে ফেলি, তাহলে এখানে কি থাকে r - a cos θ = কি থাকে 0 থাকে। তাহলে আমরা যদি r টাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এখানে r - a cos θ = কি দাঁড়াইলো 0 দাঁড়াইলো। দ্যাট মিন্স r = a cos θ, বুঝতে পারছি? তাহলে আমরা r এর মানটা কি পাইছি a cos θ। ওকে, তো আমরা এখান থেকে কি করব, এভাবেই কার্টেসীয় থেকে কার্টেসীয় থেকে পোলার সমীকরণে কনভার্ট করছি। দেখো তো আমাদের ইকুয়েশনটাতে কি ছিল, x আর y ছিল। যখন আমরা आंसर বের করছি x আর y আছে নাকি r আর θ আছে, r আর θ চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে কি করবা, কার্টেসীয় ইকুয়েশন থেকে পোলার ইকুয়েশনে নিবা। যদি আমরা উল্টাটা করি, পোলার ইকুয়েশন থেকে কার্টেসীয় ইকুয়েশনে নিয়ে যাই, আশা করি এখানে কারো কোনো সমস্যা নাই। যদি আমরা উল্টাটা করি, পোলার থেকে যদি আমরা কি করতে যাই কার্টেসীয়তে নিতে যাই,
ঠিক আছে? যেমন ধরো তোমার একটা প্রশ্ন তুলি, প্রশ্ন দেওয়া আছে কি r into 1 plus cos theta সমান সমান কি দেওয়া আছে 2 দেওয়া আছে কি একে বলো 4 r into 1 plus cos theta সমান সমান কি দেওয়া আছে 2। তো আমরা এখানে কি করব, এখানে দেখতেছি কি আমাদের এখানে r আছে থিটা আছে, তার মানে এটা কিসে দেওয়া আছে পোলারে, তাহলে আমরা নিয়ে যাব কিসে কার্টেসীয় নিতে হলে কি কি আনা লাগবে x আর y। ওকে আচ্ছা, তো আমরা যদি একটু তাকাই এখানে r এর সাথে যদি 1 রে গুণ করি তাহলে কত আসে r আসে, r এর সাথে যদি cos theta কে গুণ করি তাহলে কি আসে r cos theta আসে, তাই না? r এর সাথে 1 রে গুণ করলে r আসে, আর r এর সাথে cos theta রে গুণ করলে কি আসে r cos theta। তো এখন আমাদের এখানে আলটিমেটলি কি কোনো রকম লাভ হইতেছে না, আমরা এখানে কি পাইছি এটা পাইছি r সমান সমান সরি r প্লাস r cos theta সমান সমান কি পাইছি 2। তো আমরা r এর একটা সূত্র জানতাম যে কি √x² + y², এটা কি জানি নাকি জানি না? obviously জানি, আমরা r সমান সমান কি জানি √x² + y²। তো আমরা r এর মানটাকে বসিয়ে দিব কি √x² + y²। আচ্ছা এখানে দেখো একটু ভালো করে তাকাও, তুমি যদি এখানে r এর মানটা √x² + y² পরেরটাতে বসিয়ে যাও তাহলে একটু ঝামেলা হয়ে যাবে। কি ঝামেলা? তুমি এখানে দেখতেছো আমাদের এখানে r cos theta এটাকে আমরা डायरेक्टली কি লিখতে পারি x লিখতে পারি, পারি নাকি পারি না? আমাদের যে r cos theta আছে এই r cos theta কে আমরা डायरेक्टली কি লিখতে পারি x লিখতে পারি, তাহলে আমাদের কিন্তু কি যাবে দুইটা স্টেপ কমে যাবে। তুমি যদি কি করতে যাও এই r এর মানটা √x² + y² বসাই থিটার মানটা tan ইনভার্স y/x বসাতে যাও তাহলে তোমার ক্যালকুলেশন বড় হয়ে যাবে। তো আমরা এটাকে এভাবে লিখে দিব r cos theta কে x দ্বারা রিপ্লেস করে দিছি, তাহলে √x² + y² সমান সমান আমাদের কি দাঁড়াইতেছে 2 - x, তাই না? √x² + y² সমান সমান কি দাঁড়াচ্ছে 2 - x। আমরা যদি উভয় পাশে স্কয়ার করে দেই, স্কয়ার করে দিলে কি দাঁড়ায় রুট আর স্কয়ার কি যাবে কাটা যাবে, তাহলে এখানে থাকে x² + y² আর এখানে থাকে 2 - x হোল স্কয়ার, দ্যাট মিন্স কি থাকতেছে 4 - 2 * 2 * x + x², মানে কি করছি a - b হোল স্কয়ার সূত্র দিছি। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে দেখো, এখানে একটা x² আছে এখানে একটা x² আছে, কি হয়ে যাবে কাটা, তাহলে আমাদের y² সমান সমান কি দাঁড়াচ্ছে 4 - 4x। তাহলে আমাদের आंसरটা কত দাঁড়াচ্ছে y² সমান সমান কি 4 - 4x। বুঝতে পারছি? তো এখানে আমরা কি করলাম পোলার ইকুয়েশনটাকে কি ইকুয়েশনে কনভার্ট করলাম, কার্টেসীয় ইকুয়েশনে কনভার্ট করলাম। আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা টাইপ 5 এ আমরা কথা বলার চেষ্টা করব মধ্যবিন্দু নির্ণয় সম্পর্কে, মধ্যবিন্দু নির্ণয় সম্পর্কে। ওকে আচ্ছা মধ্যবিন্দু, তো মধ্যবিন্দু নির্ণয় করার ফর্মুলাটা আমরা আশা করি সবার মনে আছে যে একটা সরল রেখার মানে এটা একটা রেখা, এই রেখার একটা প্রান্ত বিন্দু যদি কি হয় x1 y1 আর একটা প্রান্ত বিন্দু যদি কি হয় x2 y2 হয়, তাহলে এই সরল রেখার যে মধ্যবিন্দুটা হবে এই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক কি হবে x1 + x2 / 2 y1 + y2 / 2। কি বললাম একটা সরল রেখার যদি দুইটা প্রান্ত বিন্দু, একটা প্রান্ত বিন্দু যদি x1 y1 হয় এবং আরেকটা প্রান্ত বিন্দু যদি কি হয় x2 y2 হয়, তাহলে এই সরল রেখাটার মধ্যবিন্দু কিভাবে বের করতাম x1 + x2 / 2 y1 + y2 / 2, এটাকে আমরা বলতাম ভুজদ্বয়ের যোগফল / 2 কোটিদ্বয়ের যোগফল / কত 2। যেমন ধরো আমরা এখানে একটা উদাহরণ হিসেবে আমরা যদি একটা সরলরেখার প্রান্ত বিন্দু কত বলি -2,6 আর একটা প্রান্ত বিন্দু বলি যদি 4,8, ঠিক আছে? তাহলে আমরা যদি এটার মধ্যবিন্দু বের করতে যাই মধ্যবিন্দুটা কত হবে ভুজ দুইটার যোগফল / কত হবে 2, তাহলে 4 আর -2 এদেরকে যদি আমরা যোগ করি কত আসছে আমরা দেখতেছি 4 থেকে 2 চলে গেলে কত থাকে 2, 2 কে যদি 2 দিয়ে ভাগ করি কত আসে 1। ওকে আচ্ছা তারপর এখানে আছে 6 এখানে আছে 8, 6 + 8 / কত হবে 2, 6 আর 8 যোগ করলে আসে 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে 7। তাহলে আমাদের মধ্যবিন্দুটার স্থানাঙ্ক কত দাঁড়াইতেছে 7, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে কি করতে পারি যে কোনো দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে প্রান্ত বিন্দু তাহলে আমরা কি বের করতে পারি মধ্যবিন্দুটা বের করতে পারি। আচ্ছা তো মধ্যবিন্দু পারলে মধ্যবিন্দুর সাথে আরেকটা জিনিস পারতে হবে, যদি আমাকে উল্টা ক্যালকুলেশন করতে বলে, উল্টা ক্যালকুলেশন কেমন, আমাদের এখানে কি ছিল দুইটা প্রান্ত বিন্দু দেওয়া ছিল মধ্যবিন্দু বের করতে বলছে, যদি আমাকে এরকম কাজ করে যে একটা প্রান্ত বিন্দু বলে যে 4 8 আর মধ্যবিন্দুটা দিয়ে দিছে ধরো 2 6, তোমাকে বললো যে অপর প্রান্ত বিন্দুটা কত, তো তুমি কি এখানে ক্যালকুলেশন করতে বসবা না, এটা সহজে করার একটা ওয়ে আছে, সহজে করার ওয়েটা আশা করি ম্যাক্সিমাম জানো যে কি করি। এখানে দেখো তো যখন পাশাপাশি দুইটা বিন্দু দিয়ে মানে তোমাকে মধ্যবিন্দুটা দিয়ে আরেকটা প্রান্ত বিন্দু বের করতে বলে তখন তুমি এভাবে যাচাই করো যে কি আমার এখানে 4 ছিল এখানে হয়ে গেছে কত 2, 4 থেকে 2 বাড়ছে না কমছে, আমি দেখতেছি 4 থেকে 2 কমছে, এখানে ছিল 4 হয়ে গেছে কত 2, 4 থেকে 2 কি হইছে 2 কমছে, তাহলে আমরা এখানে কি করব এই প্রান্ত বিন্দুটা পাইতে হলে আরো 2 কমাই দিব, তাহলে 2 থেকে যদি 2 কমে যায় তাহলে কত থাকে 0। এখানে দেখতেছি কত আছে 8, এখানে আছে কত 6, 8 থেকে 6 বাড়ছে না কমছে, দেখছিলাম কমছে, কত কমছে 2 কমছে, তাহলে আমরা 6 থেকে আরো কমাই দিব কত 2, 2 কমাই দিলে কত হয়ে যাবে 4। এইভাবে আমরা কি করতে পারি যদি তোমাকে কি করে দেয় একটা সরলরেখার একটা প্রান্ত বিন্দু আর মধ্যবিন্দু দিয়ে দেয় এবং অপর প্রান্ত বিন্দুটা কি করতে বলে বের করতে বলে, তাহলে তুমি এইভাবে ইজিলি বের করতে পারো, ঠিক আছে? তো
যদি দুইটা প্রান্ত বিন্দু দিয়ে দেয় মধ্যবিন্দু বের করতে বলে তাহলে তুমি কি করবে x1 x2 ডিভাইডেড বাই 2 y1 y2 ডিভাইডেড বাই 2 একটা প্রান্ত বিন্দু মধ্যবিন্দু দিয়ে অপর প্রান্ত বিন্দুটা বের করতে বললে কি করব এখান থেকে এখানে কত বাড়ছে কমছে এখান থেকে এখানে কত বাড়বে কমবে ওকে এইভাবে কি করতে পারো তুমি ক্যালকুলেশন করতে পারো ইজি তো এখানে আমি আরেকটা প্রশ্ন দেখব যেমন ধরো তোমাকে এই সরলরেখার এই প্রান্তটা বিন্দুটা কত বলছে -3,6 ঠিক আছে এখানে মধ্যবিন্দু দেওয়া আছে কত বলছে 8,4 ঠিক আছে আচ্ছা তারপরে তোমাকে এখানে দেওয়া আছে কত এই প্রান্ত বিন্দুটা বের করতে বলছে তো আমি দেখতেছি -3 থেকে 8 বাড়ছে না কমছে -3 ছিল হয়ে গেছে কত 8 ঠিক আছে তাহলে আমরা দেখছি বাড়ছে কত বাড়ছে আমরা দেখছি 11 বাড়ছে -3 থেকে যদি 8 যাইতে হয় তাহলে কত বাড়া লাগে 11 তাহলে আমরা বুঝতেছি এখানে কত বাড়ছে 11 বাড়ছে তাহলে আমরা এখানে কত করব আরো 11 বাড়াই দিব 8 এর সাথে 11 যোগ করলে কত আসে 19 এখানে দেখো 6 থেকে 4 বাড়ছে না কমছে দেখতেছি 2 কমছে তাহলে 4 থেকে আরো 2 কমে যাবে তাহলে কত থাকবে 2 তাহলে আমরা বুঝতেছি এই পয়েন্টটা কত হবে 19,2 এভাবে কি করতে পারি আমাদের যদি একটা প্রান্ত বিন্দু দেওয়া মধ্যবিন্দু দেওয়া থেকে অপর প্রান্ত বিন্দুটা কি করতে পারি ইজিলি বের করতে পারি ওকে আচ্ছা এটা ছিল আর একটা টাইপের মধ্যে এরপরে কি ছিল এরপরে ছিল দেখবো এটা আমরা অলরেডি ম্যাক্সিমাম মানুষজন পারি যে দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে তোমাকে কি বের করতে বলছে দূরত্ব বের করতে বলছে ধরো একটা সরলরেখার একটা প্রান্ত বিন্দু কি বলছে x1 y1 আর একটা প্রান্ত বিন্দু কি বলছে x2 y2 তোমাকে বললো যে এদের মধ্যকার দূরত্বটা কি করো বের করে দেখাও এটা হচ্ছে a বিন্দু এটা হচ্ছে কি আমাদের b বিন্দু এর মধ্যকার দূরত্বটা বের করার জন্য আমরা কি ইউজ করতাম মধ্যকার দূরত্বটা কত হবে ab এই ab টা বের করার জন্য আমরা কি জানি ভুজদ্বয়ের বিয়োগফল তারপর কি হবে স্কয়ার কোটিদ্বয়ের বিয়োগফল তারপর কি হবে স্কয়ার ঠিক আছে x1 x2 হোল স্কয়ার y1 y2 হোল স্কয়ার লাইক ধরো তোমাকে একটা প্রান্ত বিন্দু বলছে 35 আর একটা কত বলছে 86 তাহলে এটা যদি মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে তাহলে তুমি কি করবা 8 3 হোল স্কয়ার 6 5 কি হবে হোল স্কয়ার তাহলে এখানে 8 থেকে যদি 3 চলে যায় কত থাকে 5 5 কে স্কয়ার করলে আসে 25 আর 6 থেকে 5 চলে গেলে 1 1 এর স্কয়ার করলে 1 তাহলে এখানে আসছে কত √26 ঠিক আছে এভাবে যদি তোমাকে কি করে দেয় দুইটা প্রান্ত বিন্দু দিয়ে দেয় তোমাকে যদি তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলে ইজিলি কি করবা ভুজদ্বয়ের বিয়োগফল স্কয়ার কোটিদ্বয়ের বিয়োগফল স্কয়ার ওকে আচ্ছা আশা করি এখানে কারো কোনো সমস্যা হবে না এরপর আমরা জাস্ট একটা ত্রিভুজ নিয়ে কথা বলবো আর একটা চতুর্ভুজ নিয়ে কথা বলবো ওকে আচ্ছা আমাদের ত্রিভুজের পার্টটা আসলে এখানে কয় ভাগে বিভক্ত আছে আমরা এখানে ত্রিভুজের 4 রকমের ত্রিভুজ দেখি মানে আমাদের অঙ্ক করার সময় একটা হচ্ছে কি সমবাহু আমরা দেখি সমবাহু ত্রিভুজ আর একটা দেখি কি সমদ্বিবাহু ত্রিভুজ আর একটা কি দেখি বিষমবাহু ত্রিভুজ আর 4 নম্বরে যেটা দেখি সমকোণী ত্রিভুজ আমরা টোটাল 4 রকমের ত্রিভুজ দেখি অঙ্ক করার সময় এমনি তো আছে আর ত্রিভুজ অনেক রকমেরই আছে কিন্তু আমরা দেখি সব সময় কি অঙ্ক করার সময় এরকমগুলো দেখি তো একটা ত্রিভুজের ধরো আমরা একদম র‍্যান্ডম একটা ত্রিভুজ দিলাম তিনটা প্রান্ত বিন্দু কি কি একটা হচ্ছে a একটা হচ্ছে b একটা হচ্ছে কি c ঠিক আছে একটা ত্রিভুজের তিনটা প্রান্ত বিন্দু কি কি দেওয়া আছে a b c ধরো তোমাকে কেউ a এর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে b এর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে c এর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে তো তোমাকে এখানে দেখাইতে বললো যে a b c যে ত্রিভুজটা হইলো এটা কি সমবাহু সমদ্বিবাহু নাকি বিষমবাহু নাকি সমকোণী এটা তোমাকে জিজ্ঞেস করলো চারটা অপশন দেওয়া আছে এখানে এই a একটা বিন্দু b একটা বিন্দু c একটা বিন্দু দিয়ে বললো যে এই ত্রিভুজটা কি সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু নাকি সমকোণী তো তুমি এটা কিভাবে বুঝবা তুমি কি a আর b বিন্দু দিয়ে ab ডিসটেন্সটা কি বের করতে পারো নাকি পারো না obviously পারি যে √ভুজদ্বয় বিয়োগফল স্কয়ার কোটিদ্বয় বিয়োগফল স্কয়ার তুমি কি bc এর দূরত্বটা বের করতে পারো নাকি পারো না √ভুজদ্বয় বিয়োগফল স্কয়ার কোটিদ্বয় বিয়োগফল স্কয়ার তারপর ac এর দূরত্বটা কি তুমি বের করতে পারো নাকি পারো না obviously পারি তাহলে আমরা কি করতে পারতেছি ab bc আর ac এর তিনটা কি করতে পারি ডিসটেন্স বের করতে পারি যদি ab bc আর ac কি হয় সমান হয় তাহলে আমরা কি বলতে পারি সমবাহু যদি কি হয় ab অথবা bc সমান হয় মানে দুই বাহু সমান আরেক বাহু কি অসমান হয় তাহলে আমরা এটাকে কি বলতে পারি সমদ্বিবাহু যদি তিনও বাহু কি হয় অসমান হয় তাহলে আমরা কি বলতে পারি বিষমবাহু আর যদি সমকোণী প্রমাণ করতে হয় আমরা জানি যে কোনো একটা বাহুর স্কয়ার সমান সমান অপর দুই বাহুর স্কয়ার হইতে হবে কি হইতে হবে অপর দুই বাহুর স্কয়ার মানে পিথাগোরাস কি করতে হবে মেনে চলতে হবে ab স্কয়ার সমান সমান ac স্কয়ার প্লাস bc স্কয়ার হইতে হবে অথবা ac স্কয়ার সমান সমান ab স্কয়ার প্লাস bc স্কয়ার মানে যে কোনো একটা বাহুর স্কয়ার সমান সমান অপর দুই বাহুর স্কয়ারের যোগফল বুঝছো তাহলে আমরা কি শিখলাম যে ত্রিভুজটাকে আমরা কি করতে পারি চারটা পার্টে দিতে পারি আমাদের এখানে প্রশ্নগুলো এরকমই থাকতে পারে তিনটা বিন্দু দিয়ে জিজ্ঞেস করতে পারে এটা কি সমবাহু নাকি সমদ্বিবাহু নাকি বিষমবাহু নাকি সমকোণী তাহলে তোমার কি করা লাগবে এই ডিসটেন্স বের করতে হবে ডিসটেন্স কেমনে বের করে এর আগেটাতে বলছি যদি ডিসটেন্সগুলো সমান হয় তাহলে সমবাহু না হলে কি হবে তো তোমরা দেখছোই আচ্ছা এটা গেল ত্রিভুজের পার্টটা যদি এবার তোমাকে চতুর্ভুজ থেকে জিজ্ঞেস করে যে এই চতুর্ভুজটা কি চারটা বিন্দু দিয়ে কি বললো আমাদের চতুর্ভুজগুলো টোটাল 4 রকমের আছে ঠিক আছে 5 রকম নিয়ে আসতে পারি কোনো সমস্যা নাই আচ্ছা আমাদের চতুর্ভুজগুলো কি আছে 4 রকমের আছে
বেশিরভাগ সময় চারটাই আসে, একটা হচ্ছে কি বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক, মানে এই চারটাই তোমার লাগবে বেশি। পাঁচ নাম্বারটা দরকার নেই, এটা মানে আসবে না। ঠিক আছে, আমাদের কি কি লাগে? বর্গ, রম্বস, আয়ত আর সামান্তরিক। তখন তোমাকে চারটা বিন্দু দিয়ে দিছে। চারটা বিন্দু কি এবিসি দিবে নাকি এবিসিডি দিবে? এ আছে, বি আছে, সি আছে, আর একটা বিন্দু কি দিবে? ডি। চারটা বিন্দু দিয়ে দিছে, তাহলে তুমি কি কি ডিসটেন্স পাবা? এবি পাবা, বিসি, এসি পাবা, সরি এবি বিসি সিডি, এবি পাবো, বিসি পাবো, সিডি পাবো, আর একটা কি পাবো? এডি, তাই না? চারটা বাহু কি কি? একটা এবি, বিসি, সিডি, আর একটা হচ্ছে কি এডি। যদি চারো বাহু, এখানে বাহুর দৈর্ঘ্যগুলো বের করবা, যদি চারো বাহু কি হয়? সমান হয়, এবি, বিসি, সিডি আর এডি কি হয়? সমান হয়, তাহলে এটা কি নির্দেশ করতে পারে? এটা হইতে পারে বর্গ, হইতে পারে রম্বস। যদি চারোটা বাহু সমান হয় তাহলে এটা বর্গ হইতে পারে, কি হইতে পারে? রম্বস হইতে পারে। আর যদি চারোটা বাহুর মধ্যে দুইটা বাহু সমান, মানে বিপরীত বাহুগুলো সমান হয়, লাইক ধরো এবি আর সিডি সমান, এবিটা আর সিডিটা কি হইছে? সমান হইছে, আর এডিটা আর সিডি বিসিটা সমান হইছে, তাহলে আমরা দেখতেছি বিপরীত বাহুগুলো যদি সমান হয়, এটা হইতে পারে আয়ত, হইতে পারে সামান্তরিক। তাহলে আমি এখন কি স্পেসিফিক্যালি বর্গ কোনটা, রম্বস কোনটা, এটা কি বলতে পারছি? না। আমরা দেখলাম যে চারো বাহু যখন সমান আসে তখন বর্গ অথবা রম্বস হয়, বিপরীত বাহুগুলো সমান হইলে আয়ত অথবা সামান্তরিক হয়। তাহলে আমি এখন কিভাবে বুঝবো যে এটা বর্গ নির্দেশ করতেছে? এই বর্গ বোঝার জন্য আমরা কি করা লাগবে? কর্ণের দৈর্ঘ্য বের করা লাগবে। কি করা লাগবে? কর্ণের দৈর্ঘ্য। তো আমরা দেখতেছি একটা কর্ণ হইছে কি আমাদের এসি, আর একটা কর্ণ হইছে কি আমাদের বিডি। যদি কর্ণ দুইটা সমান হয় তাহলে এটা কি বোঝাচ্ছে? যদি চারটা বাহু সমান হওয়ার পরে কর্ণ দুইটা সমান হয় তাহলে এটা বোঝাচ্ছে বর্গ। আর যদি কি হয়? কর্ণ দুইটা সমান না হয় তাহলে আমরা বুঝবো যে রম্বস। বিপরীত বাহুগুলো সমান হওয়ার পরে যদি কর্ণ দুইটা সমান হয় তাহলে এটা কি নির্দেশ করতেছে? আয়ত। বিপরীত বাহুগুলো সমান হওয়ার পরে যদি কর্ণ দুইটা সমান না হয় তাহলে এটা কি নির্দেশ করতেছে? সামান্তরিক। তাহলে তুমি এইভাবে ইজিলি কি করতে পারতেছো? কোনটা বর্গ হবে? তোমাকে যদি চারটা বিন্দু দিয়ে যদি জিজ্ঞেস করে এটা বর্গ, রম্বস, আয়ত নাকি সামান্তরিক নাকি অন্য কিছু, তো তুমি এখান থেকে ইজিলি কি করতে পারতেছো? চেক করে বের করতে পারতেছো। যদি এই চারটার মধ্যে না পড়ে তাহলে এটা অন্য কোনো টাইপের চতুর্ভুজ হবে। ঠিক আছে, বিষমাকার কিছু একটা। তাহলে আমরা চতুর্ভুজটা দেখতেছি চার রকমের হয়, বর্গ, রম্বস। বর্গ রম্বসের জন্য চারটা বাহু সমান হবে, বর্গের ক্ষেত্রে কর্ণ সমান, রম্বসের ক্ষেত্রে কর্ণ সমান না। আর আয়ত সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হবে, আর কর্ণ দুইটা সমান হইলে এটা হচ্ছে আয়ত, কর্ণ দুইটা সমান না হইলে সামান্তরিক। ওকে, এখানে কোনো ম্যাথ দেখানোর প্রয়োজন মনে করতেছি না, আমরা চলে যাচ্ছি পরের রকমের অঙ্কগুলাতে। আচ্ছা, তো পরে আমরা এখানে এটা কি টাইপ 6 বলতে পারি নাকি? টাইপ 6, আচ্ছা হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তোমাকে এখানে বলা হয়েছে কি একটা বিন্দুর কোটি, একটি বিন্দুর, এগুলো কিন্তু এমসিকিউ তে আসার না তো প্রশ্নই। একটা বিন্দুর কোটি কত দেওয়া আছে? ধরো তোমাকে 3, একটা বিন্দুর কোটি কত দিছে? 3। তোমাকে বলছে যে কি বিন্দুটার স্থানাঙ্ক কত? সরি 3, 5 বিন্দু থেকে, সরি 5, 3, একটা বিন্দুর কোটি বলতেছে 3, 5,3 বিন্দু থেকে দূরত্ব তোমাকে বলছে কত? 3 একক। তো তোমাকে এখানে প্রশ্ন কি বলছে? সরি 4 একক। তোমাকে এখানে বলছে ভুজটা কত হবে। ঠিক আছে, আমি প্রশ্নটা একটু এক্সপ্লেইন করি। তোমাকে এখানে দেওয়া আছে একটা বিন্দুর কোটি কত দেওয়া আছে? 3, 5,3 বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কত? 4 একক। তো তোমাকে এখানে বলছে যে এই বিন্দুটার ভুজ কত। তো আমরা জানি যে একটা বিন্দুকে আমরা স্থানাঙ্ক প্রকাশ করার সময় দেখি স্থানাঙ্ক দুই রকম, কার্টেসীয় এবং একটা কি পোলার। পোলারটা হচ্ছে r থিটা, কার্টেসীয়টা হচ্ছে কি x y। তো x y এর একটা বাংলা নাম আছে, x কে আমরা বলি ভুজ আর y টাকে আমরা কি বলি? কোটি। ঠিক আছে, তো আমাদের এখানে কোটি দেওয়া আছে কত? 3। তো প্রশ্নে কি তোমাকে ভুজ দেওয়া আছে? না, ভুজটাকে তুমি ধরে নাও কি a, ভুজকে কি ধরে নাও a। আর আরেকটা বিন্দু কত বলতেছে? 5,3। তো তোমাকে বলছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত একক? 4 একক। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত? 4 একক। তাহলে সমান সমান কত লিখতে পারো? 4। তুমি দূরত্ব কিভাবে বের করতে পারো বলতো? a - 5 হোল স্কয়ার। আমরা দূরত্ব বের করার একদম সূত্রটা একটু আগে শিখে আসছি যে ভুজদ্বয় বিয়োগফল স্কয়ার, কোটিদ্বয় বিয়োগফল স্কয়ার। তাহলে কি আসছে? 3 - 3 হোল স্কয়ার। আর এই পাশে কি আছে? একটা 4 আছে, তাই না? একটা বিন্দু কোটি দেওয়া ছিল 3, তো ভুজ দেওয়া ছিল না, ভুজটাকে ধরে নিছি কি a। আর 5,3 বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কত বলতেছে? 4 একক। তাহলে দূরত্ব বের করলাম, সমান সমান কত লিখলাম? 4। আচ্ছা, আমরা এখান থেকে দেখতেছি রুটটাকে যদি আমরা এই পাশ থেকে এই পাশে নিয়ে যাই, 4টা হয়ে যাবে কি? স্কয়ার। স্কয়ার হয়ে গেলে কত থাকবে? 16। আর এখানে আছে a - 5 হোল স্কয়ার। 3 থেকে 3 চলে গেলে কত থাকে? 0। 0 কে স্কয়ার করলে কত আসে? 0। তাহলে আমরা a - 5 সমান সমান কত পাই? হোল স্কয়ার সমান সমান কত পাই? 16। এখানে আমরা হোল স্কয়ারটাকে এই পাশ থেকে এই পাশে নিয়ে গেলে এটা কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তো 16 কে রুট করলে আমরা কি পাই? +-4। এখন তোমার প্রশ্ন থাকতে পারে যে সবসময় কেন প্লাস মাইনাস দেন না, এখানে কেন দিলাম? কারণ আমাদের এখানে
এই যে আমরা এর মানটা বের করতেছি এটা একটা কি বিন্দু, বিন্দুর স্থানাঙ্ক প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, কিন্তু যদি আজকে এটা একটা বাহুর দৈর্ঘ্য হইতো, বাহুর দৈর্ঘ্য সবসময় কি হয় প্লাস, তখন আমার কি নেওয়া লাগতো প্লাসের মানটাই নেওয়া লাগতো, কিন্তু স্থানাঙ্ক তো প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। আমাদের এখানে আসছিল a - 5 হোল স্কয়ার সমান সমান 16, তো আমরা স্কয়ারটাকেও বেশি নিয়ে গেছি, রুট করে দিছি, 16 কে রুট করলে কত আসে প্লাস মাইনাস 4। তাহলে আমরা a - 5 সমান সমান একবার লিখতে পারি কত 4, আরেকবার লিখতে পারি কত -4। যদি আমরা a - 5 সমান সমান 4 লিখি তাহলে এর মান কত আসতেছে 9, আর আমরা যদি a - 5 সমান সমান -4 লিখি তাহলে এর মান আসতেছে কত 1। তাহলে আমরা বিন্দু a এর মানগুলো কি করলাম পাই গেলাম। তাহলে আমাদের এখন বিন্দুগুলোর স্থানাঙ্ক কত কত হবে, বিন্দু দুইটা পাইছি, একটা হইছে কত a3 ছিল না, এর মান কত আসছে 9, তাহলে একটা হইছে 9 3 আর একটা হইছে কত এর মান আসছে 1, তাহলে হবে কি 1 3। আমরা ইজিলি কি করতে পারছি বিন্দুগুলো বের করতে পারছি, বুঝছো। তো এরকম আর একটা টাইপের মধ্যে পড়তে পারে, তোমাকে একটা বিন্দুর কোটি দেওয়া ছিল, একটা বিন্দু থেকে দূরত্ব কত দেওয়া ছিল 4 একক, তো তুমি কি করছো দূরত্বটা বের করে নিছো, বুঝছো। তো এরকম আরেকটা প্রশ্ন আমি পাইছি একটু পরে আছে, এখানে দেওয়া আছে দেখো একটা বিন্দুর ভুজ দেওয়া আছে, এখানে কোটি দেওয়া ছিল, পরের প্রশ্নটাতে দিছে কি একটা বিন্দুর ভুজ দেওয়া আছে এবং 2 4 বিন্দু থেকে দূরত্ব দেওয়া আছে, কোটিটা বের করতে বলছে। সেম টাইপের প্রশ্ন, এখানে এক্সট্রা কিছুই করা লাগবে না। তো এরকম প্রশ্নগুলো আসলে কি করবা, ভুজ একটা কোটিকে যে কোনো কিছু একটা ধরে নিবা, ধরে নিয়ে জাস্ট কি করবা দূরত্ব সমান সমান লিখে ইকুয়েশনটাকে সমাধান করে নিবা, ওকে। আচ্ছা এরপর আমরা টাইপ 6 এর মধ্যে পালাইতে পারি কি রকম গুলাকে, টাইপ 6 ছিল মেবি এটাই, 7 এর মধ্যে আমরা কোনটাকে পালাইতে পারি, একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ 5 একক, ঠিক আছে। তোমাকে বললো যে জ্যা 3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, জ্যাটা কি হয়েছে 3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। আচ্ছা তোমাকে এখানে কেন্দ্র দেওয়া আছে কত কত, কেন্দ্র দেওয়া আছে 5 3, তোমাকে বলছে যে জ্যার দৈর্ঘ্য কত হবে, জ্যার দৈর্ঘ্যটা কত, তোমাকে কি দেওয়া আছে একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কত একক 5 একক, যেটা বলছে যে 3 2 বিন্দুতে কি হয় সমদ্বিখণ্ডিত হয়, কেন্দ্রটা কত বলছে 5 3, জ্যার দৈর্ঘ্যটা কি করতে বলছে বের করতে বলছে। আচ্ছা যদি আমরা এটা করতে যাই তাহলে এখানে দেখতেছি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, আমরা প্রথমে একটা বৃত্ত ড্র করে ফেলি। আচ্ছা তো বৃত্তের এখানে জ্যার কথা বলছে, তো জ্যা কি কেন্দ্র দিয়ে যায় নাকি কেন্দ্র বাদে যায়, আমরা জানি যে জ্যা হইছে কি যেটা কেন্দ্র দিয়ে যায় না ওইটাকে আমরা কি বলি জ্যা বলি। তো এই জ্যাটার মধ্যবিন্দু বলছে কত 3 2, আর আমাকে কেন্দ্র দেওয়া আছে কত 5 3, ব্যাসার্ধ কত দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 5 একক, ওকে। আমরা জাস্ট বিন্দুগুলো কি করলাম বসাইলাম, কেন্দ্র কত দেওয়া ছিল 5 3, আর যেটা মধ্য কোন বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় বলছে 3 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, আর ব্যাসার্ধ কত দেওয়া ছিল 5, যদি ব্যাসার্ধ 5 হয় তাহলে এই সাইডেও কত আছে 5, তাই না। আমরা এটার সাথে যদি এটাকে যোগ করি, জানো যে জ্যাটাকে যদি সমদ্বিখণ্ডিত করে ওই বিন্দুটা সব সময় কেন্দ্র বরাবর থাকবে, যে বিন্দুটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে ওটা সব সময় কি থাকবে কেন্দ্র বরাবর থাকবে, তুমি যেটাকে যেভাবেই নাও না কেন সব সময় কি থাকবে কেন্দ্র বরাবর থাকবে। তাহলে আমরা এখানে দেখতেছি একটা সমকোণী ত্রিভুজ কি তৈরি হইছে নাকি হয় নাই, হইছে। আমরা এই পয়েন্টের নাম দিলাম ও, এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম বি। আমরা দেখতেছি আমাদের ও এর দূরত্বটা কতটুকু, ও এটা কি ব্যাসার্ধের সমান না, ব্যাসার্ধটা কতটুকু 5 একক। আচ্ছা আমরা কি ওবিটা বের করতে পারি নাকি পারি না, আমরা ওবিটা বের করতে পারি। ওবি সমান সমান আমরা কি লিখতে পারি রুট ওভার, ওবি সমান সমান আমরা কি লিখতে পারি রুট ওভার 5 - 3 হোল স্কয়ার, ওবি সমান সমান কি লিখতে পারি 5 - 3 হোল স্কয়ার 3 - 2 হোল স্কয়ার, ঠিক আছে। ওবি সমান সমান আমরা কি লিখতে পারি, ওবি দূরত্বটা ভুজদ্বয় বিয়োগফল স্কয়ার কোটিদ্বয় বিয়োগফল স্কয়ার। তাহলে আমাদের এখানে ওবি সমান সমান কত আসছে 5 থেকে যদি 3 চলে যায় কত থাকে 2, 2 কে স্কয়ার করলে কত আসে 4, 3 থেকে 2 চলে গেলে 1, 1 কে স্কয়ার করলে কত আসে 1। তাহলে আমরা ওবি এর মানটা কত পাইছি √5, তাই না, ওবি এর ডিসটেন্সটা পাইছি। দেখো তো আমরা ওএ পাইছি ওবি পাইছি, তাহলে এবি কি বের করা সম্ভব নাকি সম্ভব না, যেটা একটা সমকোণী ত্রিভুজ আমরা বলতে পারি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান কি বলতে পারি অতিভুজ স্কয়ার, তাই না। তাহলে এবি এর মানটা আমরা জানি না, ওবি এর মানটা কত দেখতেছি √5, তার উপর একটা কি আছে স্কয়ার, ও এর মানটা কত আছে 5 স্কয়ার। তাহলে আমাদের এখানে কত আসছে এবি স্কয়ার সমান সমান 5 কে স্কয়ার করলে কত আসে 25, তাই না। আর √5 কে স্কয়ার করলে কত আসে 5 কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এটা হবে -5। তাহলে এখানে আসছে এবি স্কয়ার সমান সমান কত আসছে 25 থেকে 5 গেলে কত থাকে 20, তাহলে এবি সমান সমান কত চলে আসবে √20। আশা করি বুঝতে পারছি। আমি আবার একটু রিপিট করতেছি, আমার এখানে কেন্দ্র দেওয়া ছিল 5 3, জ্যার সমদ্বিখণ্ডক দেওয়া ছিল কত 3 2, ব্যাসার্ধ দেওয়া ছিল 5। তো আমরা জানি যে জ্যার সমদ্বিখণ্ডকটা সবসময় নিচে অবস্থান করবে, তাহলে এটা হয়ে যাবে একটা লম্ব, তাহলে একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট হয়েছে। ও এটা হচ্ছে 5, ওবি ডিসটেন্সটা বের করছি কত আসছে √5। এখন আমরা এবিটা পিথাগোরাস দিয়ে বের করছি কত আসছে √20। তো এখন তো আমার প্রশ্ন জ্যার দৈর্ঘ্য চাইছে, জ্যার দৈর্ঘ্য কি খালি এইটুকু নাকি পুরাটা, অবভিয়াসলি পুরাটা। তাহলে পুরাটা যদি পাইতে হয় এই খণ্ড আর এই খণ্ড কি করা লাগবে
যোগ করা লাগবে, যোগ করলে কি যাবে 2 গুণ হয়ে যাবে। তাহলে আমরা জ্যাটা কতটুকু পাবো, এর 1 খন্ড বাই সি কত √20, তাহলে 2 খন্ড হবে কত 2√20। তাহলে आंसर হচ্ছে কি জ্যার দৈর্ঘ্যটা হবে কত 2√20। আশা করি বুঝতে পারছি। এরকম টাইপের ম্যাথগুলো কি করব, এইভাবেই সলভ করব। ওকে, যদি তোমাকে ব্যাসার্ধ কেন্দ্র দিয়ে দেয় এবং জ্যার সমদ্বিখণ্ডক দেয়। আচ্ছা, এটা গেল টাইপ 7। তারপর আমরা লাস্ট আরেকটা টাইপ করব এই চ্যাপ্টার থেকে, টাইপ 8। টাইপ 8 করার আগে তোমার একটা জিনিস একদম মাথায় ঢুকিয়ে দেই। একটা স্থানাঙ্ক ব্যবস্থা আমরা জানি যে কি কি থাকে, একটা ভুজ থাকে আর একটা কি থাকে, কোটি থাকে। এটার মানে কি বলতো, x পরিমাণ গেছি y পরিমাণ উঠছি। x, y মানে কি, x পরিমাণ গেছি y পরিমাণ উঠছি। ওকে, তো এখন ধরো তোমাকে কেউ বললো যে x অক্ষ থেকে x, y এর দূরত্ব কত। x অক্ষ কোনটা, এটা না কালো কলম দিয়ে মার্কার দিয়ে যেটা দেখাচ্ছি এটা। x অক্ষ থেকে x, y দূরত্ব কত, y, ঠিক আছে না। x অক্ষ থেকে x y এর দূরত্ব কত হয়, y। আচ্ছা, যদি এখন আমরা চিন্তা করতে যাই y অক্ষ থেকে, লাল কলম লাল মার্কার দিয়ে x, y এর দূরত্ব কত, এটা না। তো এই দূরত্বটা আর এই দূরত্বটা কি সমান হবে নাকি হবে না, অবভিয়াসলি হবে। তাহলে আমরা বুঝতেছি y অক্ষ থেকে x, y এর দূরত্ব কত হয়, x হয়। আমরা কি দেখলাম, x অক্ষ থেকে x, y দূরত্ব কত, y, y অক্ষ থেকে x, y দূরত্ব কত, x। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম যে x অক্ষ থেকে যদি আমরা x, y দূরত্ব বের করতে যাই, এটা কি হয়, y। y মানে কি বলতো, ভুজ না কোটি, কোটি। তাহলে x অক্ষ থেকে x, y দূরত্ব কোটির সমান, y অক্ষ থেকে x, y দূরত্ব কিসের সমান, x মানে ভুজের সমান। তো তোমাকে যদি প্রশ্ন জিজ্ঞেস করে 5, 3 একটা বিন্দু আছে, x অক্ষ থেকে 5, 3 এর দূরত্ব কত, তুমি কি 5 বলবা না 3 বলবা না অন্য কিছু বলবা। আমরা দেখতেছি x অক্ষ থেকে, তো x অক্ষ থেকে উত্তরটা হবে কি কোটি। তাহলে কোটি কত দেওয়া আছে 3। যদি তোমাকে বলতো y অক্ষ থেকে 5, 3 এর দূরত্ব কত, তাহলে তুমি বলতা ভুজটা কত 5, বুঝছো। এরকম একটা প্রশ্ন প্রায় সময় এমসিকিউ তে আসে। টাইপের এরকম একটা প্রশ্ন দেওয়া আছে, কি দেওয়া আছে, y অক্ষ ও 7,2 থেকে a5 এর দূরত্ব সমান, এর মান কত। কি বলছে, y অক্ষ এবং 7,2 থেকে a5 এর দূরত্বটা কি সমান, তোমাকে বলছে কি এর মানটা কত হবে। তো এই প্রশ্নটা যত পড়তে একটু কঠিন মনে হইলে তুমি জিনিসটাকে একদম সহজ ভাবে চিন্তা করো। এটাকে মনে করো রহিম, আর 7,2 কে মনে করো করিম, আর এটাকে মনে করো জলিল। ঠিক আছে, তোমাকে বলো যে রহিম এবং করিম থেকে জলিলের দূরত্ব সমান। এটা কি তুমি বুঝতে পারো, এটা বুঝতে সহজ না, যে রহিম এবং করিম থেকে জলিলের দূরত্ব সমান। তাহলে আমরা বুঝতেছি রহিম থেকে জলিলের দূরত্ব যেটা হবে, করিম থেকে জলিলের দূরত্বটা কি হবে, সেম। কারণ প্রশ্নে বলছে রহিম ও করিম থেকে জলিলের দূরত্ব সমান। তাহলে আমরা বুঝতেছি রহিম থেকে জলিলের দূরত্ব যেটা হবে, করিম থেকে জলিলের দূরত্ব কি হবে, সেম হবে। তাহলে y অক্ষ থেকে a5 এর দূরত্বটা যতটুকু হবে, 7,2 থেকে a5 এর দূরত্বটা কি হবে, সেম হবে। বুঝতে পারছি, কারণ প্রশ্নে বলছে y অক্ষ এবং 7,2 থেকে a5 এর দূরত্বটা কি সমান। এখন আমরা দেখতেছি একটু আগে শিখে আসছি যে y অক্ষ থেকে যদি কোনো কিছু দূরত্ব বের করতে বলে, এটা কি ভুজের সমান হয় না কোটির সমান হয়। আমরা দেখছি y অক্ষ আছে, তাহলে কিসের সমান হবে, ভুজের সমান হবে। তাহলে y অক্ষ থেকে a5 এর দূরত্ব কত আসে, a, বুঝছি। আর 7,2 থেকে যদি আমরা a5 এর দূরত্বটা বের করতে যাই, তাহলে এটা কত দাঁড়ায়, √a - 7 হোল স্কয়ার 5 - 3 5 - 2 হোল স্কয়ার। এটা হচ্ছে ঢাকা ভার্সিটির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা অনেকবার আসছে, আমি আবার একটু রিপিট করি। তোমাকে বলছে y অক্ষ এবং 7,2 থেকে a5 এর দূরত্বটা সমান। তাহলে y অক্ষ থেকে a5 এর দূরত্ব যেটা হবে, 7,2 থেকে a5 এর দূরত্ব কি হবে, সেম। তো y অক্ষ থেকে a5 এর দূরত্ব বের করতে গেলে আমরা একটু আগে দেখে আসছি y অক্ষ থেকে দূরত্বটা ভুজের সমান হয়, ভুজটা লিখলাম। আর 7,2 থেকে a5 এর দূরত্বটা কি হবে, √a - 7 হোল স্কয়ার 5 - 2 হোল স্কয়ার। রুটটাকে যদি আমরা এই পাশ থেকে পাশে নিয়ে আসি, কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে। আর a - 7 হোল স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার - 2ab প্লাস কি দিলাম, b স্কয়ার। আর 5 থেকে 2 চলে গেলে কত হয়, 3 কে স্কয়ার করলে কত আসে, 9। এখানে দেখো একটা a স্কয়ার একটা a স্কয়ার কি যাবে, কাটা। দেখো তো 7 দুগুণে কত আসে, 14 - 14। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে +14, আর 7 কে স্কয়ার করলে 49, 49 আর 9 যোগ করলে কত আসে, 58। তাহলে আমরা এখান থেকে a সমান সমান কত পাইছি, 58 ডিভাইডেড বাই কত, 14। যদি আমরা কাটাকাটি করি তাহলে 7 দুগুণে 14 আসে, আর নিচে আসে কত, 29। ঠিক আছে, তাহলে কত আসছে, 29/7। তো আমরা এটা কি করতে পারছি, এর মানটা বের করতে পারছি। এর মান আসছে কত, 29/7।
তো এরকম সেম টাইপের আরেকটা প্রশ্ন আছে, তোমাকে x অক্ষ এবং সামথিং একটা বিন্দু থেকে 4, k এর দূরত্ব সমান, তোমাকে বলছে k এর মান বের করতে। ওই সেম টাইপের প্রশ্ন, একদম সেম টাইপের সলভ। তোমার কিন্তু এই প্রশ্নটাও কিন্তু অনেকবার আসছে। তো এরকম টাইপগুলো কি করবা, সলভ করবা। তো ভাই যে টাইপগুলো দেখাইলাম এগুলো একটু বেশি বেশি পরিমাণে সলভ করবা, তাইলে কি করবা, আনসারগুলো করতে পারবা। তো এটাই ছিল 3.1 থেকে যে ভিডিওটা। ইনশাআল্লাহ আরো কয়েকটা ভিডিও আপলোড করে দিব 3.2 থেকে 6, 7 পর্যন্ত যতগুলো আছে ওগুলা নিয়ে প্রত্যেকটা ভিডিও আপলোড করব। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, ঠিক আছে।